সন্দীপন সাহা বলছেন যে তৃণমূল দলটাই উঠে যাবে, তারও কি ঋতব্রতরই কি সেই ধারণাই? আসলে মানে উটপাখি বালিতে মুখ গুজে দেয় এটা ভেবে যে ঝড় হচ্ছে না, চোখ বন্ধ করে থাকলে কি সব ডিনাই করা যায়? উলুবেড়িয়া, ধরুন উলুবেড়িয়া সরকার, আমি তো এটা চিঠি লিখবো, আমি তো উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক। উলুবেড়িয়া পৌরসভার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত চাই। পোড়া বিড়ি খাওয়া লোকের কত হাজার কোটি টাকার সম্পত্তি, তার তদন্ত চাই। সেটা ওই লোকের টাকা না উলুবেড়িয়া সরকারের মাথার টাকা, তার তদন্ত চাই। গোটা রাজ্যে একেবারে উত্তর প্রান্তে রাস্তা তৈরি হচ্ছে পিডব্লিউডির, তার সিমেন্টের রড উলুবেড়িয়া থেকে যাবে, তদন্ত চাই। আমার তো মানে আপনি হুইসেল ব্লোয়ারের কাজ করতে হবে। কিছুদিন আগেই বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। আপনার সতীর্থ সন্দীপন সাহা কিছুক্ষণ আগে আমাকে বললেন দলটা থাকবে না, আপনিও তাই বলছেন? বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। প্রথম কথা দেখুন, বলার মানে এই যে ধরনের ডিনায়াল মোড, আপনি হেরে গেছেন গ্রাউন্ড রিয়ালিটি। আচ্ছা শুনুন, আমি আমার কাউন্টিংয়ে উপস্থিত ছিলাম। আমার কাউন্টিংয়ে আমায় কেউ বার করে দেননি, আমার একজন ইলেকশন এজেন্টকেও বার করে দেননি। আমার কোনো ইভিএম এর ব্যাটারিতে 95%-এর ওপর চার্জ ছিল না। এই মিথ্যাচারগুলো কিভাবে? আমি তো ধরুন, আমি যে কাউন্টিং সেন্টারে ছিলাম, ম্যাক্সিমাম সিট তৃণমূল জিতেছে সেই কাউন্টিং সেন্টারে। এবার কি করে বলি যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে? কি করে বলবো জোর করে হারিয়ে দেওয়া হয়েছে? পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে যেভাবে এই পালা বদলের পরে আবির উঠে আসছে আলিশান বাংলো, প্রাসাদ, একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য, উপপ্রধান, পঞ্চায়েত প্রধান, তারা কি জানতেন না? তাদের কাছে খবর ছিল না? কেউ বাইরে যেতে হয়নি, একজন এজেন্টও বাইরে যাননি। এই যে আপনি উলুবেড়িয়ার প্রসঙ্গের কথায় ছিলেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের বাংলো, বিশাল বড় বড়, গ্যালাক্সি তার নাম, তাদের বৈভব, তাদের আচরণ, তাদের সম্পত্তি। বিধায়ক দিলীপ মণ্ডল লাগতো না? উলুবেড়িয়া পূর্ব স্পেসিফিক, আমি খুব ছোট ব্যাপার, শুধু উলুবেড়িয়া বলছি না, আপনি যেহেতু শ্রমিক সংগঠনে উত্তরবঙ্গও দেখতেন। দেখুন এগুলো কমপ্লেন করা হয়েছে কি হয়নি, চাইলে সেগুলোর প্রমাণ দিতে হবে, কিন্তু তার যে কোনো, তাহলে এবার সব প্রমাণই দিতে হবে যে কতবার কমপ্লেন করা হয়েছে, কি কমপ্লেন করা হয়েছে। এই কমপ্লেনের যে কোনো ব্যবস্থা নেই। আমি এটা দেখুন, আমি উলুবেড়িয়া স্পেসিফিক, যদি পার্টি আজ আমায় বহিষ্কার করেছে, যদি বহিষ্কার না করতো তাহলেও আমি উলুবেড়িয়া স্পেসিফিক চিঠি তো লিখতাম। কারণ যে অসংখ্য মানুষ বলেছেন যে উলুবেড়িয়ার সরকারের এই তিনটে লোক যেন আশেপাশে না থাকে, চেষ্টা করেছি যতটা অ্যাভয়েড করা যায়। তো এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না, তা হতে পারে না। আমি বাইরে থেকে গিয়ে যেটা ফেস করেছি এবং এই দুর্নীতির বিরুদ্ধে বলেছি, সরব হয়েছি। অনেকেই আমায় বলেছেন দুর্নীতির বিরুদ্ধে যদি বলতে পারেন সাবতোজ কাটিয়ে জিততে পারবেন। আমি এরপরে প্রয়োজনে ওই পুরো ডিটেল দিয়ে দেবো যে সকাল 5টা থেকে আমার কোনো এজেন্ট বসতে পারছে না, একাধিক এজেন্ট বসতে পারছে না। এসডিওকে যে কাগজে সই করা হয়েছে সেখানে যে সই, পরে জানতে পেরেছি। আর বুথে যেটা স্লিপ পাঠানো হয়েছে দুটো সই মিলছে না, ডেলিভারেটলি সই দুটো আলাদা করা হয়েছে। উলুবেড়িয়ার সরকাররা বোধহয় একটু চিন্তায় ছিলেন, এখন চিন্তা বাড়বে, কমবে না। বরাবরের রাজনীতিবিদ, রাজনীতি ছাড়া তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না। আবারও প্রশ্ন যে এবার কি পদক্ষেপ, এবার কি পরিকল্পনা? একেবারেই, যেহেতু আপনি বামেদের হয়ে রাজ্যসভা সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসের ছিলেন, রাজনৈতিক ঘরানার সাথে আপনি বহুদিন ধরে পরিচিত হয়ে রয়েছেন। একটা দল, যে দলের হয়ে আপনি বিধানসভাতে গেলেন, সেই দল আপনাকে বহিষ্কার করলো এই মুহূর্তে, সেই অনুযায়ী আপনি কোনো দলের সদস্য নন বলা চলে। পরবর্তী পদক্ষেপ কি করবেন রাজনৈতিক দিক থেকে? আমি আবারও বলছি যে আই লিভ ফর এ ডে অনলি, সুতরাং কাল কি করবো সেটা আমি আজকে বলতে পারছি না, কালকে বলতে পারবো। কোনো তো একটা পরিকল্পনা করেই নিশ্চয়ই গিয়েছেন। আই লিভ ফর এ ডে, পরিকল্পনা করার সুযোগই পাইনি, এই তো শুনেছি সবে, ভাবতে হবে তো। আমার বক্তৃতা দিতে গেলে বক্তৃতা লিখে দিতে হয় না, আপনাকে প্রয়োজনে পাবলিক করতে হবে। কেউ কোথাও যাবে, সেখানের বক্তৃতার পয়েন্ট পাঠান, আইপ্যাককে পাঠাতে হবে। আমার বক্তৃতা লিখে দিতে হয় না, আমি স্পন্টেনিয়াস বক্তৃতা করি, কিন্তু বক্তৃতা করার জন্য ভাবতে হয়। ভাববো, ভেবে ঠিক করব। আমি আরও একবার ওই প্রশ্নতে যাচ্ছি। কিছুক্ষণ আগেই বলা হচ্ছে আপনার
সদ্য প্রাক্তন হওয়া দলের মুখপাত্রই বলেছেন যে আজকে একটি দক্ষিণ কলকাতার হোটেলে একাধিক বিধায়কদের নিয়ে আপনাদের বৈঠক হচ্ছে। সব জানতা গামছাওয়ালার জন্য শুভেচ্ছা এবং লাল গোলাপ, প্রয়োজন একটা গামছাও কিনে দেবো। কোনো বৈঠক নয়। আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি প্রমাণ করতে পারেন যে আজকে দক্ষিণ কলকাতার হোটেলে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এখানে যেখানে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি এখানে এসেছি, উনি যদি প্রমাণ করতে পারেন, এবং যেহেতু উনি এটা টিভিতে বলেছেন, আমি ওনার বিরুদ্ধে একটা মানহানির মামলা আমায় করতে হবে বাধ্য। ওনাকে প্রমাণ করতে হবে যে দক্ষিণ কলকাতার কোন হোটেলে আজকে মিটিং হয়েছে। উনি যখন বলেছেন প্রমাণ দেওয়ার দায়িত্ব ওনার। উনি যা প্রাণে চায় বলতে ভালোবাসেন, ব্রেক ফেল করা গাড়ি, তো স্বাভাবিকভাবে এগুলো বলছেন, বলে আনন্দ পেলে পান না, অসুবিধা কী আছে? 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন, আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে ইনফ্যাক্ট ফোন বাজছে, তখন থেকেই বাজছে, দু একজন বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার, মানে যে বিধায়ক ভাঙড়ে সেই বিধায়কের সই হয়ে গেল। এটা মানে কোথাও তো একটা 4-5টা লোক মিলে সই করছে, সই করাচ্ছে, এটা কারা? এটা তো এমএলএ নয়, এরা এই খাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, ব্লক লেটারে সব লেখা, ওগুলো সই নয়, ব্লক লেটারে নাম লেখা। দেখ এবার চোখে পড়লো এমন নাম রয়েছে যে লোক মিটিংয়েই নেই, আর স্পিকার ওই সবজান্তা গামছাওয়ালাকে বলি, এটা বেসিক সেন্স। স্পিকারের পলিটিক্যাল পার্টি নেই। বিমান ব্যানার্জিকে দেখে স্পিকারটা ভাবলে হবে না, স্পিকার দেখতে গেলে হাসিম আব্দুল হালিমকে দেখতে হবে। বিমান ব্যানার্জিকে দেখে স্পিকার বিচার করতে যাবেন না, মানে অভ্যস্ত তো 15 বছর ধরে। স্পিকারের পদমর্যাদা, স্পিকারের চেয়ারের একটা মর্যাদা রয়েছে, ওটার কোনো পার্টি নেই। সোমনাথ চ্যাটার্জি পার্টির মেম্বারশিপ পদ সমস্ত ত্যাগ করেছিলেন, রেলিংকুইশ করেছিলেন, যেহেতু স্পিকারের চেয়ারে বসবেন। তো স্পিকারের চেয়ারের মর্যাদা আছে, ওটা কোনো পার্টি নয়, বেসিক পলিটিক্যাল সায়েন্স। আর একবার জানতে চাইবো যে 6 তারিখ কে কখন স্ট্যান্ডিং ওভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তো দিদি হঠাৎ রেগে গেলেন যে কেন উঠে দাঁড়াচ্ছেন না। আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। তিনি নবীন না প্রবীণ? আমার থেকে অল্প বড়। এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। কথা বলছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে, তিনি বলছেন যে সাহস সংক্রামক এবং সেই সাহসই সঞ্চারিত হয়েছে, এবং যে অভিযোগ অনেকে করছেন, অনেকে আপনাকে বেঈমানও বলছেন। বাক স্বাধীনতা তো আমাদের দেশের মানে সংবিধানের একটা মৌলিক ব্যাপার। শুভেচ্ছা রইল। জনগণ বেঈমান বলছে, চোর বলেনি। বেঈমান বলেছে, চোর বলেনি, ফাইন। আমার তো কোনো পাইলট নেই, আমি আমার গাড়িতে তো কলকাতা থেকে উলুবেড়িয়া যাই, কতবার গেছি ভোটের পর, তো সামাজিক মাধ্যমে পাওয়া যাবে। উলুবেড়িয়া একা ঘুরছি, কোথাও চোর শুনতে হয়। ধন্যবাদ আবি। বাধাপ্রাপ্ত হতে আর হয়। কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন এই বিষয়ে দেখুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করেছে। 1 মাস হয়নি আমরা বিধায়ক হয়েছি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয়, সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এরা কেউ নির্দল জেতেনি, এরা জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করতো। আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এবং এটা কত বড় বিশ্বাসঘাতকতা। সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া। ওই সই সংগ্রহে তো নেত্রী ছিলেন না, তা নেত্রীকে চিঠি দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বদলে দিচ্ছেন স্পিকারকে।